স্বাগত। আমাদের চারপাশে কত কি ঘটছে বলুন তো। গান শোনা, আলো দেখা, এমনকি ধরুন একটা বাড়ি তৈরির সময় যে ভাইব্রেশন টেস্ট হয়, এগুলোর পেছনে কিন্তু একই বিজ্ঞান কাজ করছে, তরঙ্গ আর কম্পন। একদম। আজকের এই আলোচনায় আমরা এই বিষয়গুলো একটু সহজ করে বোঝার চেষ্টা করব, মানে কিভাবে এগুলো কাজ করে আর ইঞ্জিনিয়ারিংয়ে এদের ভূমিকাটা ঠিক কোথায়। ঠিক তাই। বিশেষ করে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ছ, তাদের জন্য তো এই বেসিক ধারণাগুলো খুবই জরুরি। তো শুরু করা যাক একেবারে গোড়া থেকে, মানে সরল ছন্দিত গতি বা সিম্পল হারমোনিক মোশন দিয়ে। আচ্ছা, যেমন ধরুন একটা দোলনা কিভাবে দোলে, একটা নির্দিষ্ট জায়গার এদিক ওদিক, তাই না? হ্যাঁ, ঠিক তাই। এটাই হলো সরল ছন্দিত গতির খুব চেনা একটা ছবি। মানে বস্তুটাকে যদি ওর স্বাভাবিক অবস্থা থেকে একটু সরিয়ে দেওয়া হয়, তাহলে একটা বল ওকে আগের জায়গায় ফিরিয়ে আনতে চায়। আর সেই বলটা নির্ভর করে কতটা সরানো হলো তার উপর। একদম, মানে সরণের সমানুপাতিক হয়। যত বেশি সরাবেন তত জোরে ফিরতে চাইবে, এটাই মূল কথা। বুঝেছি। আর দেখুন, এই গতির সাথে কয়েকটা টার্ম জড়িয়ে আছে। যেমন সরণ, মানে ডিসপ্লেসমেন্ট, কতটা সরছে, বেগ বা ভেলোসিটি, কত দ্রুত সরছে, আর ত্বরণ মানে অ্যাক্সেলারেশন, বেগটা কিভাবে বদলাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। এর একটা গাণিতিক সমীকরণও আছে, y = a sin ωt + ডেল্টা, যেটা সময়ের সাথে এই দোলনটা কেমন হচ্ছে সেটা দেখায়। তবে অঙ্কের গভীরে না গিয়েও দুটো জিনিস মনে রাখা খুব দরকারি। কি কি? একটা হলো পর্যায়কাল বা টাইম পিরিয়ড, মানে টি, একবার পুরো দুলতে কত সময় লাগছে। আর অন্যটা হলো কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, মানে এফ, প্রতি সেকেন্ডে কবার দুলছে। ও আচ্ছা, টি আর এফ। হ্যাঁ, আর এদের মধ্যে সম্পর্কটাও খুব সহজ। টি = 1f, মানে একটা জানলে অন্যটা বের করা যায়। ঠিক যেমন ধরুন একটা রুলারের এক প্রান্ত ধরে অন্য প্রান্তটা টেনে ছেড়ে দিলে কাঁপতে থাকে। হ্যাঁ ওটাকে তো ক্যান্টিলিভার বলে। সেটার কাঁপাটাও তো এরকম। হ্যাঁ, ক্যান্টিলিভারের কম্পনও একটা ভালো উদাহরণ। সেটারও নির্দিষ্ট পর্যায়কাল মাপা যায়। আচ্ছা। আর এই কম্পন কিন্তু নানা রকম হতে পারে। যেমন ধরুন, আপনি দোলনাটাকে একবার ঠেলে ছেড়ে দিলেন, ও নিজের মতো দুলছে, এটা হলো মুক্ত কম্পন বা ফ্রি ভাইব্রেশন। আচ্ছা। আবার দেখুন, দুলতে দুলতে ওটা আস্তে আস্তে থেমে যায়, তাই না? বাতাসের বাধা বা ঘর্ষণের জন্য। এটাকে বলে অবমন্দিত কম্পন বা ড্যাম্পড ভাইব্রেশন। থেমে যায় যেটা। ঠিক। আর যদি আপনি বাইরে থেকে একটা নির্দিষ্ট তালে ওকে ধাক্কা দিতে থাকেন, মানে জোর করে দুলিয়ে যান, হ্যাঁ হ্যাঁ, যেমন বাচ্চারা করে। হ্যাঁ, ওটা হলো পরবশ কম্পন বা ফোর্সড ভাইব্রেশন। আর এখানেই একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটে, অনুরণন বা রেজোনেন্স। রেজোনেন্স, এটা তো শুনেছি। হ্যাঁ, যখন বাইরের থেকে দেয়া বলের কম্পাঙ্কটা ওই দোলনাটার স্বাভাবিক কম্পাঙ্কের সাথে একদম মিলে যায়, তখন কি হয় বলুন তো? দোলনাটা খুব জোরে দুলতে শুরু করে। ঠিক, কম্পনটা সাংঘাতিক বেড়ে যায়, এটাই অনুরণন। যেমন ধরুন, নির্দিষ্ট কম্পাঙ্কের শব্দে কাচের গ্লাস ভেঙে যেতে পারে, বা ভূমিকম্পের সময় যদি কম্পাঙ্ক মিলে যায় তাহলে ব্রিজও ভেঙে পড়তে পারে। সর্বনাশ। তাহলে কোনো বস্তুর গতি কখন সরল সন্ধিত গতি হয়, এই প্রশ্নটার উত্তর কি হবে? সহজ উত্তর হল, যখন ফিরিয়ে আনার বলটা সরণের সমানুপাতিক আর বিপরীতমুখী হয়। আচ্ছা, বেশ। এবার তাহলে তরঙ্গে আসা যাক। হ্যাঁ, এই কম্পন যখন মাধ্যমের মধ্যে দিয়ে ছড়িয়ে পড়ে, সেটাই তো তরঙ্গ। তরঙ্গ মানে তো শক্তিটা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, কিন্তু মাধ্যমের কণাগুলো নিজে যাচ্ছে না। যেমন ধরুন পুকুরের ঢেউ বা একটা দড়ি নাড়ালে যা হয়। একদম ঠিক। শক্তি চলাচল করছে, কিন্তু কণাগুলো নিজের জায়গাতেই কাঁপছে। শুধু শক্তিটা পাস করে দিচ্ছে পাশের কণাকে। আচ্ছা। আর এই কাঁপার ধরনের উপর নির্ভর করে তরঙ্গ প্রধানত দু রকমের হয়। একটা হলো তির্যক তরঙ্গ বা ট্রান্সভার্স ওয়েভ। তির্যক মানে? মানে কণাগুলো কাঁপে তরঙ্গের যাওয়ার দিকের সাথে আড়াআড়ি, মানে লম্বভাবে। যেমন ধরুন আলো বা দড়িতে যে ঢেউ তৈরি হয়। ও বুঝেছি, আলো তাহলে তির্যক তরঙ্গ। হ্যাঁ, আর দ্বিতীয়টা হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লঙ্গিটিউডিনাল ওয়েভ। এখানে কণাগুলো কাঁপে তরঙ্গের যাওয়ার দিকের সাথে, মানে সমান্তরালভাবে, আগে পিছে। যেমন শব্দ তরঙ্গ বা একটা স্প্রিংকে যদি আপনি চাপ দিয়ে বা টেনে ছেড়ে দেন, দেখবেন সংকোচন প্রসারণটা এগিয়ে যাচ্ছে, ওটাও অনুদৈর্ঘ্য তরঙ্গ। বাহ, বেশ পরিষ্কার হলো ব্যাপারটা।
আচ্ছা, তরঙ্গেরও তো কিছু বৈশিষ্ট্য আছে, যেমন তরঙ্গ দৈর্ঘ্য। হ্যাঁ, তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেংথ ল্যামডা, কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি এফ, যেটা আমরা আগেও পেয়েছি, আর তরঙ্গ বেগ বা ওয়েভ ভেলোসিটি ভি। হ্যাঁ হ্যাঁ, আর এদের মধ্যে একটা সম্পর্ক আছে না, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। একদম। বেগ হল কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্যের গুণফল। এটা খুব কাজের সম্পর্ক, মনে রাখা দরকার। অবশ্যই, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। আরেকটা সমতল অগ্রগামী তরঙ্গের সমীকরণও আছে, y ইজ ইকুয়াল টু a সাইন ওমেগা টি কে এক্স। এটা দেখায় যে তরঙ্গটা কিভাবে স্পেস আর টাইমের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে। শুধু রূপটা জেনে রাখলেই হবে। ঠিক আছে, তাহলে শব্দ আর আলোক তরঙ্গের মধ্যে মূল পার্থক্যটা কি দাঁড়ালো, মানে চলার ধরনের দিক থেকে? মূল পার্থক্য হল আলো তির্যক তরঙ্গ আর শব্দ অনুদৈর্ঘ্য তরঙ্গ। আচ্ছা, এবার ধরুন যদি দুটো বা তার বেশি তরঙ্গ এক জায়গায় এসে মেশে, তখন কি হবে? বাহ, ভালো প্রশ্ন। এখানেই আসে উপরিপাতনের নীতি বা প্রিন্সিপাল অফ সুপারপোজিশন। সেটা কি রকম? খুব সহজ। যখন একাধিক তরঙ্গ একটা বিন্দুতে এসে মেলে, তখন ওই বিন্দুর মোট সরণ হয় প্রত্যেকটা তরঙ্গের আলাদা আলাদা সরণের, মানে ভেক্টর যোগফলের সমান। মানে ঢেউগুলো যেন মিশে যাচ্ছে। হ্যাঁ, অনেকটা সেরকমই, যোগ হয়ে যাচ্ছে। আর ওই যে দুটো প্রায় একই রকম সুর একসাথে বাজলে আওয়াজটা কেমন ওঠানামা করে, মানে জোরটা কমে বাড়ে, ওটা কি? ওহ, ওটা হলো স্বরকম্প বা বিট ফরমেশন। খুব মজার ঘটনা। হ্যাঁ, শুনতে বেশ লাগে। এটা তখনই হয় যখন প্রায় সমান কিন্তু পুরোপুরি এক নয় এরকম কম্পাঙ্কের দুটো শব্দ তরঙ্গ একসাথে মেশে। তখন আমরা শব্দের তীব্রতার একটা পর্যায়ক্রমিক পরিবর্তন শুনতে পাই, মানে জোরটা বাড়ে কমে এরকম। এটা কি কাজে লাগে? হ্যাঁ তো, বাদ্যযন্ত্রের সুর মেলানোর সময় এই ব্যাপারটা খুব ভালো বোঝা যায় এবং কাজেও লাগে। তাহলে মনে রাখার প্রশ্নটা হলো, দুটি শব্দের কম্পাঙ্ক প্রায় সমান হলে কি ঘটনা ঘটে? স্বরকম্প তৈরি হয়। ঠিক। একদম। আচ্ছা, এবার একটু অন্য প্রসঙ্গে আসি। ঘরের ভেতরের শব্দ নিয়ে, মানে অ্যাকস্টিক্স অফ বিল্ডিংস। হ্যাঁ, এটা খুব দরকারি। যেমন ধরুন একটা বড় খালি ঘরে কথা বললে আওয়াজটা কেমন প্রতিধ্বনি হয়, গুমগুম করে। ঠিক, ওটাকে বলে অনুরণন বা রিভার্বারেশন। শব্দ উৎসব বন্ধ হয়ে যাওয়ার পরেও ঘরের দেওয়াল, ছাদ, মেঝে এসব জায়গা থেকে শব্দটা বারবার প্রতিফলিত হয়ে বেশ কিছুক্ষণ থেকে যায়। আর এই শব্দটা মিলিয়ে যেতে যে সময় নেয় তাকে বলে অনুরণন কাল বা রিভার্বারেশন টাইম। হ্যাঁ, বিখ্যাত বিজ্ঞানী স্যাবিনের একটা সূত্র আছে এর জন্য। স্যাবিনের সূত্র? হ্যাঁ, সেই সূত্র বলছে এই সময়টা নির্ভর করে ঘরের আয়তনের উপর আর দেওয়াল বা অন্যান্য জিনিস কতটা শব্দ শোষণ করতে পারে তার উপর, মানে অ্যাবজর্পশন পাওয়ারের উপর। তাহলে এই অনুরণন কালটা কি কমানো দরকার, যেমন ধরুন কনসার্ট হলে? অবশ্যই দরকার, না হলে কথা বা গান কিছুই পরিষ্কার শোনা যাবে না, সব গুলিয়ে যাবে। কমানোর উপায় কি? উপায় হল শব্দ ভালো শোষণ করে এমন জিনিস ব্যবহার করা। যেমন ধরুন দেয়ালে বা ছাদে অ্যাকোস্টিক টাইলস লাগানো, মেঝেতে কার্পেট পাতা, মোটা পর্দা ঝোলানো। আচ্ছা। এমনকি হলে যত দর্শক থাকে তারাও কিন্তু অনেকটা শব্দ শোষণ করে। তাই ফাঁকা হলের থেকে ভর্তি হলের রিভার্বারেশন টাইম কম হয়। ঘরের দেয়ালগুলো সমান্তরাল না করে একটু বাঁকা করলেও কিছুটা লাভ হয়। ইন্টারেস্টিং। এর সাথেই আসে নয়েজ বা অবাঞ্ছিত শব্দের ধারণা, আর শোষণ গুণাঙ্ক বা অ্যাবজর্পশন কোএফিশিয়েন্ট, মানে কোন জিনিস কতটা শব্দ শুষে নিতে পারে তার মাপ। তাহলে একটা কনসার্ট হলের শব্দ গুণমান ভালো রাখতে হলে অনুরণনকাল কেমন হওয়া উচিত? খুব বেশিও না, আবার একেবারে কমও না, মাঝামাঝি একটা মান, যাতে পরিষ্কার শোনা যায় কিন্তু শব্দটা মরেও না যায়। একেবারে ঠিক। এবার আমাদের শেষ টপিক, আল্ট্রাসনের তরঙ্গ। আল্ট্রাসনিক মানে যে শব্দ আমরা শুনতে পাই না? হ্যাঁ, যে শব্দ তরঙ্গের কম্পাঙ্ক মানুষের শোনার ক্ষমতার ঊর্ধ্বে, মানে মোটামুটি 20,000 হার্টজের বেশি, 20 কিলো হার্টজ, সেটাই আল্ট্রাসনিক। এর বিশেষত্ব কি? এদের শক্তি বেশ বেশি হয়। এরা অনেকটা আলোর মতো সরল রেখায় চলতে পারে, প্রতিফলিত বা প্রতিসৃত হতে পারে। আরেকটা মজার ধর্ম হল এরা তরলের মধ্যে ক্যাভিটেশন তৈরি করতে পারে। ক্যাভিটেশন সেটা কি? মানে খুব দ্রুত ছোট ছোট বুদবুদ তৈরি হওয়া আর ফেটে যাওয়া।
এই ঘটনার অনেক প্রয়োগ আছে। ও, এর ব্যবহার তো অনেক জায়গায় হয় শুনেছি। ইঞ্জিনিয়ারিংয়ে? প্রচুর। যেমন ধরুন, সোনার সিস্টেমে জলের নিচে কোনো জিনিস বা সাবমেরিন খুঁজতে কাজে লাগে। হুম। নন ডিস্ট্রাকটিভ টেস্টিং বা এনডিটিতে যন্ত্রপাতির ভেতরের ফাটল বা ত্রুটি খুঁজে বের করতে ব্যবহার হয়। আচ্ছা। এছাড়া খুব ছোট আর জটিল যন্ত্রাংশ পরিষ্কার করতে, বিশেষ ধরনের ঝালাই বা ওয়েল্ডিং করতেও আল্ট্রাসনিক লাগে। আর মেডিকেলে এর ব্যবহার তো খুব কমন এখন। একদম। রোগ নির্ণয়ের জন্য আল্ট্রাসাউন্ড স্ক্যান বা আল্ট্রাসোনোগ্রাফি তো সবাই জানে। হুম। এছাড়া চিকিৎসাতেও এর থেরাপিউটিক ব্যবহার আছে। কিডনির পাথর গুঁড়ো করতে বা টিউমার নষ্ট করতেও কিছু ক্ষেত্রে আল্ট্রাসনিক ওয়েভ ব্যবহার করা হয়। তাহলে চিকিৎসা ক্ষেত্রে আল্ট্রাসনিক তরঙ্গের একটা গুরুত্বপূর্ণ ব্যবহার কি বলা যায়? রোগ নির্ণয় মানে ডায়াগনস্টিক্স, আল্ট্রাসাউন্ড স্ক্যান। ঠিক, যদিও থেরাপিউটিক ব্যবহারও খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তাহলে আজ আমরা বেশ কয়েকটা জরুরি বিষয় নিয়ে আলোচনা করলাম। সরল সন্ধিত গতি দিয়ে শুরু করে তারপর বিভিন্ন রকম তরঙ্গ, তাদের মেশার ফল, ঘরের ভিতরে শব্দবিজ্ঞান আর শেষে আল্ট্রাসনিক তরঙ্গ। হ্যাঁ, আর এই সব ধারণাগুলো কিন্তু শুধু ফিজিক্সের বইতে আটকেনি। এগুলোই হলো আজকের অনেক ইঞ্জিনিয়ারিং আর প্রযুক্তির ভিত্তি। ঠিক। এই যে আমরা এত সহজে ফোনে কথা বলি, ভালো সাউন্ড সিস্টেমে গান শুনি, বা ডাক্তাররা অপারেশন না করে শরীরের ভেতরের অনেক কিছু দেখতে পান, এর সব কিছুর পেছনেই কিন্তু এই তরঙ্গ আর কম্পনের বিজ্ঞান কাজ করছে। তাই এই বিষয়গুলো শুধু পরীক্ষায় পাশের জন্য নয়, বরং আগ্রহ নিয়ে বোঝাটা খুব দরকার। কে জানে, এই জ্ঞানকে কাজে লাগিয়েই হয়তো ভবিষ্যতের নতুন কোনো প্রযুক্তি তৈরি হবে। জানার এই ইচ্ছেটা যেন সব সময় থাকে। একদম ঠিক। শেষ করার আগে সবার জন্য একটা প্রশ্ন রেখে যাই। একটু ভাবুন তো, এই যে তরঙ্গ আর কম্পনের নীতিগুলো আমরা জানলাম, এগুলো ব্যবহার করে যোগাযোগ ব্যবস্থা বা বিনোদন শিল্পে ভবিষ্যতে আর কি কি নতুন জিনিস আসতে পারে? শোনার জন্য অনেক ধন্যবাদ।